Welcome back to a new class of English Honors. আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ডিএসসি 3 সেমিস্টার 3 এর ডিএসসি 3 এর একটি ইম্পর্টেন্ট ড্রামা, যে ড্রামাটি হলো আর্মস এন্ড দ্য ম্যান বাই জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ এর এই আর্মস এন্ড দ্য ম্যান ভীষণই সুন্দর একটি ড্রামা, আমার খুব প্রিয় একটি ড্রামা, যেখানে আমরা অ্যান্টি ওয়ার যে কবি ড্রামাটিস্টের মানসিকতা সেটা সম্পর্কে জানতে পারবো চকলেট ক্রিম সোলজার সম্পর্কে। ঠিক আছে, সুতরাং আজকে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান খুব ডিটেলসে আলোচনা করতে চলেছি, এবং যেমন ভাবে আমি প্রত্যেকটা ক্লাসই খুব সহজ সরল ভাবে করাতে থাকি, আজকের ক্লাসটাও তার ব্যতিক্রম হবে না। খুব সহজ ভাবে আমি তোমাদেরকে এই কয়েকটা পয়েন্টস এর মাধ্যমে, যেগুলো তোমাদের খাতায় অলরেডি লেখা রয়েছে, যে এই অল্প কয়েকটি পয়েন্টস এর মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এই বড় ড্রামাটি খুব সহজ ভাবে। আজকে ইন্ট্রোডাকশন ক্লাস আর্মস এন্ড দ্য ম্যান এর, সুতরাং খুব মন দিয়ে আজকের ক্লাসটি করতে থাকো, কোনো প্রবলেম থাকবে না, আমি কথা দিচ্ছি। আর তোমরা যারা ভিডিওতে আমাকে প্রথমবার আজকে ওয়াচ করছো, প্রথমবার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছো, তারা এইটুকু জেনে রাখো, আমি ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন ইংলিশ অনার্সের টপিক আমার অরিজিনাল ক্লাসে যেগুলো আমি পড়াই সেগুলোই আপলোড করতে থাকি, যাতে তোমরা কিছুটা উপকৃত হতে পারো। সেই জন্য পুরো ক্লাসটি করার পর যদি তোমার এই ক্লাসটি ভ্যালুয়েবল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী ভিডিও যাতে তোমার কাছে সবার আগে পৌঁছায় তার জন্য শেয়ার করতে কিন্তু বন্ধুদের মধ্যে ভুলো না, এবং বেল আইকনটি প্রেস করে রেখো। বন্ধুদেরকে এই চ্যানেল সম্পর্কে অবশ্যই জানিও, এবং পুরো ক্লাসটি কেমন লাগলো, পুরো ক্লাসটি করার পর একটি কমেন্ট করে আমাকে জানিও। পরবর্তী কেমন ধরনের ক্লাস হলে তোমার সুবিধা হবে সেটা সম্পর্কেও আমাকে জানাতে ভুলো না। আর তোমরা যারা আমার কাছে অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাইছো, তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় তাহলেও কিন্তু এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কোনো দ্বিধা করো না, আমি তোমাদের সব রকম ভাবে সাহায্য করার জন্য রেডি। সুতরাং তোমরা শুধু সুন্দর করে পড়াশোনাটা করো, এটুকুই আমার চাহিদা। তাহলে আজকের ক্লাসে ফিরে আসা যাক। আজকের ক্লাসে প্রথমেই আমরা জানবো অ্যাবাউট দ্য ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শ। আর্মস অ্যান্ড দ্য ম্যান এর ড্রামাটিস্ট অর তিনি হচ্ছেন প্লে রাইট, সুতরাং তার সম্পর্কে আমরা জানবো অ্যাবাউট দ্য প্লে রাইট অর ড্রামাটিস্ট সেকশনে। তার পরবর্তীতে পাবলিকেশন হিস্ট্রি, এই আর্মস অ্যান্ড দ্য ম্যান কবে প্রকাশিত হয়েছিল, কোথায় প্রকাশিত হয়েছিল সেগুলো সম্পর্কে জানবো, কারণ কোয়েশ্চেন লেখার জন্য এগুলো কিন্তু, এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তার পরবর্তীতে অ্যাবাউট দ্য টাইম, সেই সময় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানবো, জর্জ বার্নার্ড শ এর সম্পর্কে, ওনার টাইম সম্পর্কে, ইংলিশ লিটারেচারে সেই সময়ের গুরুত্ব সম্পর্কে আমরা জানবো এই সেকশন। তারপর টাইটেল অফ দ্য ড্রামা, কেন আর্মস অ্যান্ড দ্য ম্যান টাইটেলটি দেওয়া হয়েছে, কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা সম্পর্কে জানবো এই সেকশনে। তারপর আমরা জানবো মেজর অ্যান্ড মাইনর ক্যারেক্টার সম্পর্কে, বিকজ ক্যারেক্টার গুলো যতক্ষণ আমরা ভালোভাবে না বুঝবো ততক্ষণ পর্যন্ত কিন্তু একটি ড্রামা বোঝা প্রায় অসম্ভব। তাই আমি প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে ব্রিফে তোমাদের পুরো একটা আইডিয়া দিয়ে দেবো মেজর ক্যারেক্টার্স অ্যান্ড মাইনর ক্যারেক্টার সম্পর্কে। তার পরবর্তীতে আমরা জানবো ডিটেল সামারি, অ্যাক্ট ওয়াইজ, সিন ওয়াইজ টোটাল সামারি সম্পর্কে জানবো। প্রত্যেকের পক্ষে হয়তো পুরো ড্রামাটা পড়া সম্ভব হবে না, কিন্তু এই ইন্ট্রোডাকশন ক্লাসের সামারি সেকশনটা যদি তুমি ফলো করো তাহলে তুমি বুঝতে পারবে যে পুরো ড্রামাটার মধ্যে কি আছে এবং কোয়েশ্চেন আনসার লেখার জন্য আমাদের কতটুকু প্রয়োজন। সুতরাং রেডি তো প্রত্যেকে এই ইন্ট্রোডাকশন ক্লাস অফ
আর্মস অ্যান্ড দ্য ম্যানের। তাহলে জেনে নেওয়া যাক জর্জ বার্নার্ড শর আর্মস অ্যান্ড দ্য ম্যান সম্পর্কে খুব ডিটেলসে, এবং প্রত্যেকটা সিন ওয়াইজ, প্রত্যেকটা অ্যাক্ট ওয়াইজ আলোচনা করতে যাচ্ছি। ফার্স্ট সেকশন তাহলে অ্যাবাউট দ্য ড্রামাটিস্ট, আমরা জেনে নিই যেগুলো জানা ইম্পর্টেন্ট। জর্জ বার্নার্ড শ একজন প্রখ্যাত আইরিশ নাট্যকার এবং প্রাবন্ধিক ছিলেন, যিনি তার বুদ্ধিদীপ্ত এবং সামাজিক সমালোচনামূলক নাটকের জন্য পরিচিত। তিনি 1856 সালে ডাবলিনে জন্মগ্রহণ করেন এবং 1950 সালে মৃত্যুবরণ করেন। জর্জ বার্নার্ড শ এর রচনাগুলি তাদের তীক্ষ্ণ ভাষা, সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং মানব প্রকৃতির বিশ্লেষণের জন্য বিখ্যাত। তার প্রধান কাজগুলির মধ্যে পিগমিলিয়ন, ম্যান অ্যান্ড সুপারম্যান, মেজর বারবাডা এবং সেন্ট জন অত্যন্ত উল্লেখযোগ্য। জর্জ বার্নার্ড শ এর কাজগুলি আধুনিক নাটকের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি সাহিত্য এ নতুন একটি দৃষ্টিভঙ্গির সূচনা করেন। পরবর্তীতে আমরা দেখে নেব পাবলিকেশন হিস্ট্রি। এই নাটকটি কবে কোথায় পাবলিশড হয়েছিল সেটি সম্পর্কে প্রাথমিক ধারণা। আর্মস অ্যান্ড দ্য ম্যান প্রথম মঞ্চস্থ হয়েছিল 1894 সালে। এটি জর্জ বার্নার্ড শ এর অন্যতম জনপ্রিয় একটি নাটক এবং এটি আজও প্রায়শই মঞ্চস্থ হয়। নাটকটি বুলগেরিয়ান এবং সার্বিয়ান যুদ্ধের পটভূমিতে লেখা হয়েছে এবং এতে প্রেম, বীরত্ব এবং যুদ্ধের বাস্তবতার নিয়ে আলোচনা করা হয়েছে, সঙ্গে সমালোচনাও করা হয়েছে। আর্মস অ্যান্ড দ্য ম্যান তার প্রকাশনার পর থেকে সাহিত্য সমালোচক এবং পাঠকদের দ্বারা প্রশংসিত হয়েছে। পরবর্তী সেকশনে আমরা জেনে নেব অ্যাবাউট দ্য টাইম, সেই সময়ের একটা সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে। আর্মস অ্যান্ড দ্য ম্যান গল্পটির প্রেক্ষাপট 1885 সালে বুলগেরিয়ান সার্বিয়ান যুদ্ধের সময় নিয়ে তৈরি। এই সময়ের মধ্যে যুদ্ধ এবং বীরত্ব সম্পর্কে সমাজে প্রচলিত ধারণাগুলি জর্জ বার্নার্ড শ তার নাটকে সমালোচনার আকারে তুলে ধরেছেন। তিনি যুদ্ধের বাস্তবতা এবং বীরত্বের মিথ সম্পর্কে একটি ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরেছেন, যা আমরা নাটকে পরবর্তী সামারিতে দেখতে পাবো। নাটকের মধ্যে উল্লেখিত স্থানগুলি এবং ঘটনাগুলি সেই সময় সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের একটি বাস্তব চিত্র আমাদের কাছে প্রদর্শন করে। তার এই বুদ্ধিদীপ্ত ভাষা এবং সামাজিক যে সমস্যা সমালোচনামূলক আলোচনার জন্য নাটকটি আজও খুবই বিখ্যাত। এর পরবর্তীতে আমরা আলোচনা করব নাটকের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে, যেটা না জানলে নাটক কমপ্লিট করা যাবে না। ক্যারেক্টার্স। আমরা ক্যারেক্টারগুলো সম্পর্কে, মেজর অ্যান্ড মাইনর ক্যারেক্টারগুলো সম্পর্কে একটা আউটলাইন নিয়ে নিই। খুব মন দিয়ে শোনো, কারণ ক্যারেক্টারগুলো সম্পর্কে আমি তোমাদের লেখাইনি, জাস্ট বলছি, মন দিয়ে শোনো। রায়না আমাদের এই গল্পের হিরোইন, ঠিক আছে? রায়না একজন তরুণ নারী, যিনি যুদ্ধের রোমান্টিক ধারণা থেকে বাস্তববাদীতে রূপান্তরিত হন। তার সাহসিকতা এবং বুদ্ধিমত্তা গল্পের মূল থিমকে এগিয়ে নিয়ে যায়। ক্যাথরিন হলেন রায়নার মা, যিনি তার মেয়ের প্রতি গভীর ভালোবাসা এবং সমর্থন প্রদর্শন করেন। তিনি একজন শক্তিশালী এবং সাহসী নারী। পেটকপ রায়নার বাবা মেজর পেটকপ, যিনি একজন সামরিক কর্মকর্তা। তিনি যুদ্ধ এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। সার্জিয়াস রায়নার প্রেমিক, যিনি একজন বীর সৈনিক হিসাবে পরিচিত। তার চরিত্রে আমরা বীরত্ব এবং রোমান্টিকতার মিশ্রণ দেখতে পাব। লুকা পেটকপ পরিবারের পরিচালিকা, যিনি সাহসী এবং স্বাধীনচেতা। নিকোলা পেটকপ পরিবারের আরেকজন পরিচালক, যিনি নিকোলার সাথে একটি সম্পর্কে রয়েছেন। আমরা শেষ পর্যন্ত যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারকে দেখব, যে আমাদের ড্রামার হিরো ব্লুন্টোসলি।
ব্লুন্সলি একজন সুইচ ভাড়াটে সৈনিক যিনি যুদ্ধের বাস্তবতা নিয়ে কথা বলেন। তার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং বুদ্ধিমত্তা নাটকের মূল থিমকে তৈরি করে। এইগুলো ছিল আমাদের মেজর ক্যারেক্টার। তাছাড়াও রুসমা একজন সামরিক অফিসার, রুসমা নামক সামরিক অফিসারকে আমরা দেখতে পাবো যিনি যুদ্ধের কৌশল নিয়ে আলোচনা করছেন। মেজর প্যাটকপের ছোট ভাই যিনি সামরিক বিষয় পেটকপের সঙ্গে আলোচনা করেন। এরকম কিছু মাইনর ক্যারেক্টারও আমরা দেখতে পাবো। এবার তাহলে যাওয়া যাক আমাদের সামারি সেকশনে। অ্যাক্ট ওয়াইজ, সিন ওয়াইজ ডিটেল সামারি রেডি তো তোমরা? ভীষণ মন দিয়ে কিন্তু দেখতে শুরু করো। আমরা তাহলে প্রথমেই আলোচনা করছি অ্যাক্ট 1 সিন 1 নিয়ে। নাটকটির প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই যে রায়নার পরিবার যুদ্ধের উত্তেজনার মধ্যে রয়েছে। রায়নার মা ক্যাথরিন এবং বাড়ির পরিচালিকা লুকা একটি মজার পরিস্থিতির সৃষ্টি করেছে। রায়নার প্রেমিক সার্জিয়াস যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে এবং তার বীরত্বের কাহিনী শোনায়। এই সময় ব্লন্সলি একজন শত্রু সৈনিক রায়নার ঘরে রাত্রিবেলা আশ্রয় নেয়। রায়না তাকে আশ্রয় দেয় এবং তার সাথে তার বন্ধুত্ব ধীরে ধীরে গড়ে ওঠে। এই দৃশ্যটি আমাদের রায়নার পরিবারের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং তাদের জীবনের জটিলতা সম্পর্কে ধারণা দেয়। রায়নার চরিত্রে আমরা দেখি একজন মেয়ের সাহসিকতা এবং বুদ্ধিমত্তা, যা আমাদেরকে কিছুটা প্রেরণাও দেয়। রায়নার মা ক্যাথরিন প্রথমে বিস্মিত হন, কিন্তু পরে তার মেয়ের সাহসিকতা দেখে সন্তুষ্ট হন। লুকা এবং বাড়ির পরিচালিকা এই পরিস্থিতিতে একটি মজার পরিবেশ সৃষ্টি করে। এইভাবে অ্যাক্ট 1 এর সিন 1 শেষ হয়। এর পরবর্তীতে অ্যাক্ট 1 সিন 2। এই দৃশ্যে আমরা দেখতে পাই যে ব্লন্সলি একজন সুইস ভাড়াটে সৈনিক রায়নার শোবার ঘরে প্রবেশ করে, যে যুদ্ধের সময় পালিয়ে এসে আশ্রয় নিতে চায়। রায়না প্রথমে ভীত হয়, কিন্তু পরে তার সাহসিকতা এবং বুদ্ধিমত্তা দিয়ে ব্লন্সলিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এই সময় ব্লন্সলি রায়নার সাথে কথোপকথন শুরু করে এবং তাদের মধ্যে একটি বন্ধুত্ব গড়ে ওঠে। ব্লন্সলি জানায় যে সে যুদ্ধের বাস্তবতা নিয়ে ততটা রোমান্টিক হতে পারেন না, বরং সে যুদ্ধকে শুধুমাত্র একটি কাজ হিসাবে দেখে। এই দৃশ্যটি আমাদেরকে ব্লন্সলির বাস্তববাদী এবং বুদ্ধিমান চরিত্র এর একটি পরিচয় দেয়। রায়না প্রথমে হতবাক হলেও পরে ব্লন্সলির বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দেখে মুগ্ধ হয়। তারপরে আমরা আছি অ্যাক্ট 1 সিন 3 তে। এই দৃশ্যে ক্যাথরিন রায়নার ঘরে প্রবেশ করে এবং ব্লন্সলিকে দেখে। রায়না তার মাকে ব্লন্সলির উপস্থিতির কথা জানায় এবং ক্যাথরিন প্রথমে ভীত হলেও পরে তার মেয়ের সিদ্ধান্ত মেনে নেয়। ক্যাথরিন ব্লন্সলিকে সাহায্য করার জন্য কিছু খাবার এবং পোশাক এনে দেয়। ব্লন্সলি ক্যাথরিন এবং রায়নার সাহসিকতা এবং সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। এই দৃশ্যটি আমাদেরকে ক্যাথরিনের মাতৃত্ব এবং রায়নার সাহসিকতার একটি চিত্র দেয়। ক্যাথরিন ব্লন্সলির সাহসিকতা দেখে অভিভূত হন এবং তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হন। এর পরবর্তী আমরা আসছি অ্যাক্ট 2 তে। অ্যাক্ট 2 তে এবার আমরা প্রবেশ করতে চলেছি। অ্যাক্ট 2 সিন 1 এ আমরা যে ক্যারেক্টারদের দেখতে পাবো সেটা হচ্ছে পেটকপ, ক্যাথরিন, সার্জিয়াস, লুকা, ব্লন্সলি, রায়না। এই ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পাবো। তাহলে জেনে নেওয়া যাক এই দৃশ্যে কি ঘটেছিল। নাটকের দ্বিতীয় অঙ্ক মানে অ্যাক্ট 2 তে আমরা ফার্স্ট মানে সিন 1 এ দেখি এই যে পেটকপ এবং ক্যাথরিন তাদের বাড়িতে সার্জিয়াসের ফিরে আসার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে। ব্লন্সলি যিনি এখন রায়নার বন্ধু হয়ে গেছেন, পেটকপের বাড়িতে অতিথি হিসাবে আসেন। এই সময় রায়নার সাথে ব্লন্সলির সম্পর্ক আরো গভীর হয়। সার্জিয়াস এবং লুকার মধ্যেও একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই দৃশ্যটি আমাদেরকে পেটকপ পরিবারের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং তাদের জীবনের জটিলতা সম্পর্কে ধারণা দেয়। ব্লন্সলির বুদ্ধিমত্তা এবং রায়নার সাহসিকতা এই দৃশ্যে বিশেষভাবে ফুটে ওঠে। সার্জিয়াস এবং লুকার প্রেমের সম্পর্ক নাটকের কাহিনীকে আরো মজাদার করে তোলে।
নেক্সট আমরা প্রবেশ করছি অ্যাক্ট 2 সিন 2 তে, যেখানে আমরা পেটকপ, ক্যাথরিন এবং ব্লন্সলি এই ক্যারেক্টারগুলোকে দেখতে পাবো। এই দৃশ্যে পেটকপ এবং ক্যাথরিন ব্লন্সলির সাথে কথা বলেন এবং তার যুদ্ধের অভিজ্ঞতা শোনেন। ব্লন্সলি জানায় যে সে যুদ্ধের সময় অনেক বিপদ মোকাবিলা করেছে এবং রায়নার বাড়িতে আশ্রয় নিয়েছিল। পেটকপ এবং ক্যাথরিন ব্লন্সলির সাহসিকতার প্রশংসা করেন এবং তাকে তাদের অতিথি হিসাবে মেনে নেন। এই দৃশ্যটি আমাদেরকে ব্লন্সলির সাহসিকতা, পেটকপের পরিবারের উদারতার একটি চিত্র দেয়। পরবর্তীতে আমরা অ্যাক্ট 2 সিন 3 নিয়ে আলোচনা করব। এই দৃশ্যে সার্জিয়াস এবং লুকার মধ্যে একটি মজার কথোপকথন হয়। লুকা তার প্রেমের কথা জানায় এবং সার্জিয়াস তার প্রতি আকৃষ্ট হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একে অপরের প্রতি তাদের অনুভূতি প্রকাশ করে। এই দৃশ্য আমাদেরকে সার্জিয়াস এবং লুকার প্রেমের সম্পর্ক এবং তাদের সম্পর্কের এবং জীবনের জটিলতা সম্পর্কে ধারণা দেয়। লুকা এবং সার্জিয়াসের সম্পর্ক নাটকের কাহিনীকে আরো গভীর ও মজাদার করে তোলে। এবার আমরা প্রবেশ করছি অ্যাক্ট 3 সিন 1 এ। নাটকের শেষ দৃশ্যে আমরা দেখি যে পেটকপ পরিবার এবং তাদের অতিথিদের মধ্যে একটি মজার এবং শিক্ষণীয় পরিস্থিতির সৃষ্টি হয়। ব্লন্সলি এবং রায়নার সম্পর্ক আরো গভীর হয় এবং তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা জানান। সার্জিয়াস এবং লুকাও তাদের সম্পর্কের প্রতি সৎ এবং প্রতিজ্ঞাবদ্ধ হন। নাটকের শেষে প্রতিটি চরিত্র তাদের জীবনের জটিলতা সমাধান করে এবং সুখী সমাপ্তির দিকে এগিয়ে যায়। এই দৃশ্যটি আমাদেরকে পেটকপ পরিবারের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং তাদের জীবনের জটিলতা সম্পর্কে একটি সুন্দর চিত্র তুলে ধরে। নাটকের শেষে আমরা দেখতে পাই যে প্রতিটি চরিত্রই তাদের জীবনের সমস্যা সমাধান করে এবং সুখী জীবন যাপন করে। মানব সম্পর্কের জটিলতা মানব জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নাটকের চরিত্রগুলি তাদের সমস্যার সমাধান বুদ্ধিমত্তার প্রয়োগ করে, যা আমাদেরকে শেখায় যে সমস্যার সমাধান সবসময় সম্ভব। এই নাটকটি আমাদের শেখায় যে যুদ্ধের অযৌক্তিকতা এবং মানব সম্পর্কের জটিলতা কিভাবে আমাদের জীবনের বিভিন্ন অংশে কিভাবে সমস্যাগুলি আমরা মোকাবিলা করতে পারি তা সম্পর্কেও আমরা কিছুটা জানতে পারি। এই ছিল আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান বাই জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ এর আর্মস অ্যান্ড দ্য ম্যান সম্পর্কে একটা সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন ক্লাস। আশা করি তোমরা এনজয় করেছো। আমি যতটা সম্ভব ডিটেলসে এই ইন্ট্রোডাকশন ক্লাসে যতটা দেওয়া সম্ভব ইন্ট্রোডাকশন দিলাম, আলোচনা করলাম সামারি নিয়ে। এর পরবর্তী সময় আমরা নাটকটি আরো ডিটেলসে আলোচনা করব। তোমরা জানিও কোথায় প্রবলেম হচ্ছে, তো পরের ক্লাসে আবার ফিরে আসবো।